জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে এখন সার্দিক সঙ্গে আছে সিফাত শাহরিয়ার। প্রধান উপদেষ্টার কাছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি সহ একাধিক প্রস্তাব দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। মঙ্গলবার উপদেষ্টা পরিষদে প্রস্তাবটি উত্থাপনের কথা রয়েছে। সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় ঐকমত্য কমিশনের সমাপনী বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াদ সহ কমিশনের অন্য সদস্যরা। সমাপনী বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশন গঠনের পর থেকেই চূড়ান্ত সুপারিশ প্রধান পর্যন্ত সমস্ত ডকুমেন্ট, আলোচনার ভিডিও, অডিও, ছবি সংরক্ষণের উপর গুরুত্ব আরোপ করেন প্রধান উপদেষ্টা। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, এগুলো মহামূল্যবান সম্পদ, এই দলিলগুলো সংরক্ষণে রাখতে হবে এবং সেটি সকলের জন্য উন্মুক্ত রাখা দরকার। তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বক্তব্য নিয়ে সৃষ্ট বিভ্রান্তির পর আজ এক বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে উপদেষ্টা পরিষদের কার্যক্রম নিয়ে বক্তব্য দেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। সেখানে তিনি বলেন, উপদেষ্টা পরিষদের সভা নভেম্বরেই শেষ হবে। তবে আজ প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, সরকারের সংস্কার কার্যক্রম নভেম্বরের মধ্যে শেষ হবে। এই তথ্য সঠিক নয়। বিবৃতিতে আরও বলা হয়, নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর না হওয়া পর্যন্ত উপদেষ্টা পরিষদের নিয়মিত কাজ ও বৈঠক চলমান থাকবে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা বিভিন্ন দল নিয়ে বিএনপির বৃহত্তর জোট করতে চায় বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনে যোগ্য প্রার্থীদেরই মনোনয়ন দেয়া হবে। সোমবার দুপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, নির্বাচিত হলে নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে তারুণ্য নির্ভর নেতৃত্বে, যেখানে থাকবে গণতন্ত্র, ন্যায় বিচার, বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থেকে জাতীয় স্বার্থে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। ইনশাল্লাহ এই দেশ একটি তারুণ্য নির্ভর বাংলাদেশ হবে। সকল যোগ্য প্রার্থীদের, একাধিক যোগ্য প্রার্থীদের সাথে আমরা কথা বলেছি। এটা তারই প্রক্রিয়ার একটি অংশ। আমরা একই মেসেজ দিতে চাই, যাতে আমাদের দলের ভিতরে ঐক্য থাকে, জাতির মধ্যে ঐক্য থাকে, যাদের সাথে আমরা যুগপৎ আন্দোলন করেছি এবং অন্যান্য একটা বৃহৎ জোটের জন্য আমরা চিন্তা করছি, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে যাতে আমরা আগামীতে এই নির্বাচনী বৈতরণী পার হতে পারি। তবে জাতির মধ্যে ঐক্যটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি। জোটবদ্ধ দলগুলোর ক্ষেত্রে প্রতীকের স্বাধীনতা থাকা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার গুলশান ইকোনমিক রিফর্ম সামিট শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব বলেন তিনি। বলেন, জোটবদ্ধ দলগুলো ভোটে নিজ দলের প্রতীকে নির্বাচন করার বিধানটি যৌক্তিক নয়। এ সময় রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন না আনতে পারলে কোনো সংস্কার কাজে আসবে না বলেও মন্তব্য করেন তিনি। বলেন, দ্বিমত পোষণ করেও পারস্পরিক সম্মানবোধ রাখতে হবে। রাস্তায় নয়, জনগণের রায় নিয়ে সংসদের মাধ্যমে দাবি আদায়ের আহ্বান জানান তিনি। আমরা যে যাই করি, আমরা আমাদের 31 দফা বাস্তবায়ন করবো, এটা আমরা জানি। সেটা ঐক্যমত হলেও আমরা বাস্তবায়ন করব, না হলেও করব। গণতন্ত্র না থাকাকালীন আমরা রাস্তায় গিয়েছি। দেশে যখন গণতন্ত্র আছে, তখন থাকবে আগামী দিনে। আমাদের দাবি দেওয়া নিয়ে জনগণের কাছে যেতে হবে। জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে এসে সেটা পাস করতে হবে। রাস্তায় কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করে নয়, স্থিতিশীলতা নষ্ট করে নয়। কারণ এটা দেশের স্থিতিশীলতা নষ্ট হলে দেশ চারিদিক থেকে ক্ষতিগ্রস্ত হয়। ক্ষমতায় গেলে মাতৃত্বকালীন নারীর কর্মঘণ্টা ৮ থেকে কমিয়ে ৫ ঘণ্টা করার প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বাংলাদেশে আমেরিকানদের উদ্যোগে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে গণসংবর্ধনা অনুষ্ঠানে এই প্রতিশ্রুতি দেন তিনি। এছাড়া মানবতা বিরোধী অপরাধের বিচার অব্যাহত রাখার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন জামায়াতের আমির। আমরা গেলে ইনশাআল্লাহ তাদের কর্মঘণ্টা কমিয়ে দেব, তার সন্তানের হক আদায় করার জন্য এবং মা হিসাবে তাকে সম্মান করার জন্য। এটাই হবে তাদের প্রতি ইনসাফ, এটা কোনো দয়া নয়। ইনশাআল্লাহ আমরা যদি ৮ ঘন্টার জায়গায় তাদের জন্য ৫ ঘন্টা করি, তাহলে মারা এতই সিনসিয়ার, এতই কমিটেড, তারা চিন্তা করবে যে সরকার, যে দেশ আমাদেরকে সম্মান দিয়েছে, আমাদের উচিত
8 ঘন্টার কাজ 5 ঘন্টায় সেরে দেন। পিআর পদ্ধতি চালু হলে নির্বাচন কেন্দ্রিক সন্ত্রাসের সমাপ্তি ঘটবে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। যারা গণভোট ভয় পায় তারা জনগণের মতামতকে ভয় পায় বলে মন্তব্য করেন তিনি। সোমবার জামায়াত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণে রক্তাক্ত 28 অক্টোবর উপলক্ষে 7 দিনব্যাপী ঘোষিত কর্মসূচির মতবিনিময় সভায় অংশ নিয়ে কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, অনেকেই ফ্যাসিবাদী আস্ফালন করেছে, যাদেরকে আওয়ামী লীগের মতো পরিণতি ভোগ করতে হবে। আগামী নির্বাচন সুষ্ঠু হলে টেকনাফ থেকে তেঁতুলিয়া ইসলামপন্থীদের পাহাড় ধস বিজয় অর্জিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন অধ্যাপক মুজিবুর রহমান। এই পিআর যেটা হয়েছে এটা দুটা কারণে খুব দরকার। একটা হলো টাকা পয়সা দিয়ে যে ধরনের ইলেকশন করা হয় এবং মারামারি করে ইলেকশন হয়, যদি প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন এই পিআর যদি চালু হয় তাহলে এই ধরনের কোনো টাকা পয়সা এবং গুন্ডামি সেসব ইলেকশনে করার কোনো সুযোগ থাকবে না। ইলেকশন সুন্দরভাবে পরিচালিত হবে বলে আমরা বিশ্বাস করি। গণভোটের মাধ্যমে এটার সমাধান হয়েই তারপরে নির্বাচন হওয়া উচিত। কোন স্বৈরাচারী, জুলুমবাজ, ফেসিবাদ, চাঁদাবাজ, দুর্নীতিবাজের জায়গা বাংলাদেশের রাজনীতিতে আগামী দিনে হবে না ইনশাআল্লাহ। আমরা সবাইকে স্মরণ করার জন্য বলবো, এই বাংলাদেশে 2000 লোক শহীদ হয়েছে এই জুলাই বিপ্লবে, 40,000 লোক আহত হয়েছে, বাকি মানুষ কিন্তু এখনো জীবিত আছে। কাজে যে যাই করতে চাইবে না তাই হবে, এই বাংলাদেশে সেইটা আর হবে না। জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে শাপলা প্রতীক বরাদ্দ দেওয়ার সুযোগ নেই বলে ফের জানালেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। এখন নিজ থেকে দলটি অন্য প্রতীক বরাদ্দ দিয়ে গণবিজ্ঞপ্তি জারি হবে বলে জানিয়েছেন তিনি। দুপুরে নির্বাচন ভবনে সমসাময়িক ব্রিফিংয়ে ইসির সিনিয়র সচিব জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য 42,761টি ভোট কেন্দ্র চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। তবে রোডম্যাপ অনুযায়ী রাজনৈতিক দল ও নিবন্ধন ও পর্যবেক্ষক সংস্থার নিয়োগ নিয়ে কিছুটা পিছিয়ে কমিশন। নিবন্ধনের বিষয়টি চলতি সপ্তাহে চূড়ান্ত করার আশা প্রকাশ করেন তিনি। সব মিলিয়ে নির্বাচন সামনে রেখে 90 থেকে 95% প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে বলেও দাবি করেন আখতার আহমেদ। আরপিও সংশোধন নিয়ে বিএনপির আপত্তির বিষয়ে কমিশন সভায় সিদ্ধান্ত হবে বলেও জানান তিনি। নির্বাচন কমিশন যেটা বলেছে যে তারা স্ববিবেচনায় নিজের একটা প্রতীক বরাদ্দ করে দেবে, সেটাই হচ্ছে এখনকার পর্যন্ত অবস্থান। বিএনপির রাজনৈতিক দলের থেকে এসে রাজনৈতিক প্রতীকের জোটবদ্ধ এটা কমিশন সিদ্ধান্ত নেবেন এ ব্যাপারে কি করবেন না করবেন। তবে প্রাথমিকভাবে বলা যেতে পারে যে এটা উপদেষ্টা পরিষদের থেকে যেটা অনুমোদিত হয়ে গেছে, এটা আইন মন্ত্রণালয়ের কাছে প্রাথমিকভাবে আছে। এনসিপির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, শাপলা প্রতীক ছাড়া আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে না এনসিপি। সোমবার দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবের সাংগঠনিক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। জুলাই সনদ বাস্তবায়ন নিশ্চিত না করে অন্তর্বর্তী সরকারকে নির্বাচন না দিতেও হুঁশিয়ারি দেন তিনি। আমরা মনে করি শাপলা না দেওয়ার কোনো প্রশ্নই নাই। যেহেতু আইনগত বাধা নেই, আমরা আমাদের জায়গা থেকে শাপলা আদায় করে নিব। যখন একটা জিনিস আমার প্রাপ্য, এনসিপির প্রাপ্য, যখন সেটা দেওয়া হবে না, তাহলে অবশ্যই সেই স্বেচ্ছাচারী আচরণের বিরুদ্ধে আমার লড়াই করতে হবে। এনসিপির যদি প্রয়োজন হয়, এনসিপি এই লড়াইটা রাজনৈতিকভাবে রাজপথে করবে। অভ্যুত্থানের পরে এই জুলাই সনদ এখন পর্যন্ত একটি অসম্পূর্ণ জুলাই সনদ। এই জুলাই সনদ দিয়ে দায় সারা ভাব নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিকে অগ্রসর হতে পারে না। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। বাংলাদেশ থেকে 1 লাখ দক্ষ কর্মী নিয়োগের ক্ষেত্রে অগ্রগতির বিষয়ে জানাতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপানের ন্যাশনাল বিজনেস সাপোর্ট কম্বাইন্ড কোঅপারেটিভসের প্রতিনিধি দল। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় 23 সদস্য প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। সম্প্রতি দক্ষ কর্মী নিয়োগের সুবিধার্থে বাংলাদেশের সাথে একটি সমঝোতা স্মারক সই করেন তারা। স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় প্রথম ধাপে আগামী বছর 2000 দক্ষ কর্মী নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন। পরবর্তীতে 2027 সালে 6000 ও 2028 সালে 18,000 কর্মী নিয়োগ করা হবে।
এর মধ্যে নির্মাণ খাত, সেবা খাত, এভিয়েশন খাত, গার্মেন্টস ও কৃষিতে সবচেয়ে বেশি কর্মী চাহিদা রয়েছে। পাশাপাশি আগামীতে গাড়ি চালক, অটোমোবাইল ও রিসাইক্লিং খাতে দক্ষ কর্মীর চাহিদাও রয়েছে। বাংলাদেশ ও পাকিস্তানের নবম জেএসসি কমিশনে দুই দেশের মধ্যে বিমান, নৌ চলাচল, কৃষি, শিক্ষা ও জ্বালানি নিয়ে বেশ কিছু সমঝোতা হয়েছে। দীর্ঘ 2 দশক পরের এই বৈঠক শেষে একথা জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ। সোমবার সকালে জেএসসির বৈঠকে যোগ দিতে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে আসেন দুই দেশের প্রতিনিধি দল। সকাল 10:15 থেকে 1:15 পর্যন্ত চলা এই রুদ্ধদ্বার বৈঠকে দুই দেশের অর্থ বাণিজ্য সম্পর্কিত 29 কর্মকর্তা যোগ দেন। বাংলাদেশের পক্ষে এই বৈঠকের নেতৃত্ব দেন অর্থ উপদেষ্টা, অপরদিকে পাকিস্তানের পক্ষে নেতৃত্ব দেন দেশটির পেট্রোলিয়াম মন্ত্রী। টানা 2 ঘণ্টা বৈঠক শেষে বিএসটিআই এবং পাকিস্তানের হালাল খাদ্য সংস্থার মধ্যে হালাল খাদ্য বিষয়ক একটি সমঝোতা স্মারক সই হয়। পরে দুই দেশের নেতা বলেন, দীর্ঘ বিরতির পর দুই দেশের বাণিজ্য বিনিয়োগের নতুন অভিযাত্রা শুরুর ক্ষেত্রে তৈরি হয়েছে এই যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠকে। তারা বলেন, বাংলাদেশ থেকে পাট ও ঔষধ আমদানি করার ব্যাপারে আগাচ্ছে পাকিস্তান এবং সার্ককে পুনর্জীবিত করার ব্যাপারেও আলোচনা হয়েছে। We are meeting as JEC after a lull period of 20 years, and we want to build on this positive momentum for the mutual benefit of both the countries. আমি বলবো একটা অত্যন্ত সফল একটা সভা হয়েছে। ট্রেড, কমার্স, আইটি, কৃষি, দ্যাট ইজ এগ্রিকালচার, ফুড, প্রত্যেকটা আইটেম নিয়ে আলোচনা করেছি এবং মোটামুটি যেগুলো আমরা এগ্রি করেছি সবগুলো কিন্তু দুটো দেশের জন্য, দুটি দেশের মানুষের জন্য উপকার হবে। আমরা সার্ককে চেয়েছিলাম একটু শক্তিশালী করতে, সার্কটা এখনও উইক। আমরা ভেবেছি সার্ক এবং এর বিয়ন্ড দ্যাট আমরা যদি যেতে পারি এরকম কোঅপারেশন প্রত্যেক দেশের সাথে আলোচনা করে আমরা করব। চতুর্থ শিল্প বিপ্লবে টিকে থাকার জন্য স্মার্ট মানব সম্পত্তি হবে বাংলাদেশের মূল শক্তি, এমন মন্তব্য করেছেন ঢাকা চেম্বারের সভাপতি তাসকিন আহমেদ। একই সঙ্গে 2030 সালের মধ্যে কমপক্ষে 30% শিক্ষার্থীকে কারিগরি শিক্ষার আওতায় আনতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। সোমবার দুপুরে রাজধানীর ডিসিসিআই অডিটোরিয়ামে চতুর্থ শিল্প বিপ্লব 4IR প্রেক্ষাপট স্মার্ট মানব সম্পদ উন্নয়ন শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এই মন্তব্য করেন। বলেন, আগামী 5 বছরে দেশের বর্তমান চাকরির 1/4 বদলে যেতে পারে। একই সময় 2030 সালের মধ্যে প্রায় 17 কোটি নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। তবে 9 কোটি 20 লাখ মানুষ তাদের বর্তমান চাকরিতে ঝুঁকির মুখে পড়বে বলেও জানান তিনি। একই সঙ্গে শিল্প খাতে প্রযুক্তি ভিত্তিক দক্ষ পেশাদার তৈরির উপরও গুরুত্ব আরোপ করেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানে রামপুরার কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি ও 2 জনকে হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন গুলিবিদ্ধ বাসিত খান মুসার বাবা মোস্তাফিজুর রহমান। ওই দিনই গুলিতে মারা যান তার মা। সেই নির্মম ঘটনার বর্ণনা ট্রাইব্যুনালে তুলে ধরে বিচার চেয়েছেন মোস্তাফিজুর রহমান। মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ আগামী 3 নভেম্বর। 2024 সালের 19 জুলাই দাদির সঙ্গে আইসক্রিম কিনতে বাসার নিচে দোকানে নামেন বাসিত খান মৌসা। দোকানের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় কিছু বুঝে ওঠার আগে গুলি এসে আঘাত হানে বাসিতের মাথায়, লুটিয়ে পড়েন মাটিতে। সঙ্গে থাকা দাদিও গুলিবিদ্ধ হন। সেই যাত্রায় গুলিবিদ্ধ বাসিতে বেঁচে গেলেও মৃত্যুবরণ করেন দাদি, অর্থাৎ মোস্তাফিজুর রহমানের মা। হাসপাতালে নেয়ার পথে মারা যান। এই ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে। সোমবার মায়ের হত্যা ও সন্তানের গুলির ঘটনায় সাক্ষ্য দিতে আসেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আদালতে সাক্ষ্য দেওয়ার শেষে গণমাধ্যমে কথা বলেন মুস্তাফিজুর রহমান। মুসাকে যে গুলিটা লাগছে সেই গুলিটা বের হয়ে আপনার মার পেটে লাগে। আপনার মাকেও তো হসপিটালে নিয়ে যায়, ফরাজি হসপিটালে নিয়ে যায়। তখন বলার পর আমি তো আর কিছু বুঝতেছি না যে ছেলেকে নিয়ে থাকবো না মাকে নিয়ে থাকবো। যারা আমার মাকে হত্যা করেছে এবং আমার ছেলের এই অসুস্থতার জন্য যারা দায়ী তাদের কঠোর একটি শাস্তি হোক, সেটাই আমি আদালতের কাছে চেয়েছি। রাজশাহী বাঘা উপজেলার চরের খড় কাটা নিয়ে 2 পক্ষের সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও অন্তত 10 জন। আহতদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। সোমবার বিকেলে 4:30 থেকে প্রায়
ঘণ্টাব্যাপী লালপুর বাঘা উপজেলার সীমান্তবর্তী চাঁদপুর খানপুর ও হবিরচরের অংশে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায় পদ্মার চরাঞ্চলে খড়ের ক্ষেতের দখল নিয়ে দীর্ঘদিন ধরে কাকন গ্রুপ ও মমতাজ গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে খড় কাটতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এক পর্যায়ে উভয় পক্ষে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে গোলাগুলি করে। এ সময় অন্তত 6 জন গুলিবিদ্ধ হন, যাতে ঘটনাস্থলে মৃত্যু হয় আমার নামে একজনের। পরে বাকিদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে প্রতিমধ্যে মৃত্যু হয় রাকিব হোসেন নামে আরও একজনের। এছাড়া বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন 3 জন, যাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। কিশোরগঞ্জের ভৈরবকে জেলাতে রূপান্তরের দাবিতে রেলপথ অবরোধ করে কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। এ সময় ট্রেনে পাথর নিক্ষেপ করে অবরোধকারীরা, এতে আহত হন এক যাত্রী। সোমবার সকাল 10টায় ভৈরব রেল স্টেশনে অবস্থান নিয়ে অবরোধ শুরু করে তারা। আন্দোলনকারীরা প্রায় 2 ঘন্টা রেলপথ আটকে রাখে। এ সময় নোয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া উপকূল এক্সপ্রেস আটকে রাখে বিক্ষুব্ধ জনতা। এক পর্যায়ে ট্রেনটি ছেড়ে যেতে চাইলে বিক্ষুব্ধ জনতা পাথর ছোড়ে। এ সময় জাহাঙ্গীর নামে এক যাত্রী আহত হন। একই সময়ে আটকে পড়ে চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ও সুবর্ণ এক্সপ্রেস। পরে দুপুর 12:15টার দিকে অবরোধ তুলে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। আমাদের একটাই দেবে, আমরা ভৈরব জেলা চাই। বাংলাদেশের 64টা জেলা যদি 65তম জেলা হয় তাহলে সেটাই ভৈরব চাই আমরা। কিশোরগঞ্জ যে ট্যাক্স দেয় ভৈরবের দ্বিগুণ দেয়। একটা সদরে যদি যে পরিমাণ ট্যাক্স দেয় এর চেয়ে দ্বিগুণ যদি ভৈরব থেকে আসে, কেন আমরা নিজের দামে নিজে আদায় করব না? রেলওয়ে স্টেশনে শান্তিপূর্ণভাবে ব্লকেট কর্মসূচি পালন করতেছিলাম। এক পর্যায়ে দেখা যায় আমাদের মধ্যে কোনো তৃতীয় পক্ষ ঢুইকা ইটাইটি শুরু করছে। এটার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। সাভারের সিটি ও ড্যাফোডিল ইউনিভার্সিটিতে সংঘর্ষের ঘটনায় 28 অক্টোবর থেকে আগামী 4 নভেম্বর পর্যন্ত সিটি ইউনিভার্সিটির সব একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে সোমবার সন্ধ্যা 6টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে দুপুরে 3টার পর সিটি ইউনিভার্সিটিতে হামলার আটক ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির 11 শিক্ষার্থীকে ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে সিটি ইউনিভার্সিটি। আলোচনার মাধ্যমে সমঝোতা এবং ক্ষতিপূরণের প্রতিশ্রুতিতে আটকদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। গতকাল মধ্যরাত থেকে রণক্ষেত্রে পরিণত হয় ক্যাম্পাস এখন শান্ত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুলে সাঁতার কাটতে নেমে রোববার সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাইমা হোসেনের মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা কেন্দ্রের কর্মকর্তা ও চিকিৎসা কেন্দ্রের অবহেলার প্রতিবাদে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিভাগটির শিক্ষার্থীরা। সোমবার বেলা 11:30টার থেকে ক্যাম্পাসের সিনেট ভবনের সামনে প্যারিস রোডে এই বিক্ষোভ কর্মসূচি পালন করে। শিক্ষার্থীরা প্রতিবাদের অংশ হিসেবে সকাল থেকে ক্যাম্পাসের বিভিন্ন সড়কে বিক্ষোভ, ডিসির বাসভবনের সামনে বিক্ষোভ প্রদর্শনের সাথে সিনেট ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন। এই সময় শিক্ষার্থীরা বলেন, শরীরচর্চা কেন্দ্রের সাঁতার কাটতে গিয়ে মৃত্যু এবং চিকিৎসা কেন্দ্রের অবহেলা মেনে নেয়ার মতো নয়। তদন্ত করে দ্রুত দায়িত্ব অবহেলাকারীদের শাস্তির আওতায় আনার দাবি জানান তারা। চিকিৎসা কেন্দ্রের সিন্ডিকেট ভেঙে দেওয়ার পাশাপাশি ট্রেনারদের জবাবদিহিতার আওতায় আনারও দাবি জানান তারা। জামালপুরের সদরের কাভার্ড ভ্যানের সাথে ব্যাটারি চালিত অটোরিকশার সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও 4 জন। দুপুর 12টার দিকে সদরের দিকপাইতি এলাকার ইকোনমিক জোন গেটের সামনে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, কয়েকজন যাত্রী নিয়ে একটি ব্যাটারি চালিত অটোরিকশা জামালপুর শহরের দিকে যাচ্ছিল। এই সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় অটোরিকশার এক যাত্রীর। পরে আহত অবস্থায় 7 জনকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে নেওয়া হলে প্রতিমধ্যে মৃত্যু হয় আরও 2 জনের। আর চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরও একজন। ঘাতক কাভার্ড ভ্যানটি জব্দ করা হলেও পালিয়ে গেছে ড্রাইভার ও হেল্পার। বগুড়া শহরের সেউজ গাড়িতে হাবিবুর রহমান খোকন নামে এক যুবককে
কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে নগরের রোজগাড়ি ইস্কন মন্দির এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় কয়েকজন অজ্ঞাত ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে খোকনের উপর হামলা করে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত অবস্থায় ফেলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পূর্ব বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। ধারণা পুলিশের জড়িতদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ। প্রাথমিকভাবে যতটুকু জেনেছি এটা পূর্ব শত্রুতার জের। এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের সম্পর্কে আমরা তথ্য নেওয়ার চেষ্টা করছি এবং এর সাথে সাথে যদি আমরা লিখিত কোনো কমপ্লেন পাই তা নিয়ে আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করব। চট্টগ্রামের বন্দর থানাধীন কাস্টমস মোড় এলাকায় চলন্ত বাসে ফিল্ম কায়দায় ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রোববার রাত 10টার দিকে কয়েকজন ছিনতাইকারী বাসে উঠে দরজা বন্ধ করে যাত্রীদের মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়। এক যাত্রীর মোবাইলে ধারণ করা ভিডিওতে দেখা যায় বাসে উঠে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয় ছিনতাইকারীরা, যাতে কোনো যাত্রী নামতে না পারে। এ সময় কয়েকজন ছিনতাইকারী অস্ত্রের মুখে যাত্রীদের মোবাইল ও টাকা ছিনিয়ে নিতে থাকে, আর বাইরে থাকা দলের অন্য সদস্যরা ছিনতাই হওয়া মালামাল বুঝে নেন। এক পর্যায়ে কয়েকজন পথচারী চক্রের মূল হোতা আকবর হোসেনকে ধরে ফেলে, পরে তাকে পুলিশে সুপর্দ করা হয়। এই ঘটনায় বন্দর থানায় মামলা করেছেন এক ভুক্তভোগী। পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল জাতি গোষ্ঠীর মধ্যে শান্তি, সম্প্রীতি ও সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে আত্মপ্রকাশ করল রাজনৈতিক সংগঠন সিএসটি সম্প্রীতি জোট। সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে সংগঠনটির 11 সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। এশিয়া সফরে মালয়েশিয়ার পর জাপান গেছেন প্রেসিডেন্ট। শান্তি সম্প্রীতি রক্ষা করতে পারি, সবচেয়ে বেগুলার মাঝে শান্তি বাহিনী করে রাখছে। এই ভারতের সৃষ্টি উপভোগ করার জন্য আমাদের দেশি বিদেশি অপশক্তি বারবার এই অঞ্চলে বিভাজন সৃষ্টি করে অস্থিরতা ছড়ানোর চেষ্টা করেছে, যা বাংলাদেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা ও নিরাপত্তাকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। এই প্রেক্ষাপটে আমরা বিশ্বাস করি দেশ, মাটি ও মাতৃভূমি সবার আগে। সমাধান কেবল সংঘাতে নয়, সম্প্রীতি ও সমতার মাধ্যমেই সম্ভব। তাই আজ আমরা আত্মপ্রকাশ করছি একটি দায়িত্বশীল, নীতিনিষ্ঠ ও ঐক্যবদ্ধ রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে। শিক্ষার্থীদের দাবির মুখে অবশেষে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, চাকসু ও হল সংসদ নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা জুনেদ আহমেদ। আইপি বিভাগের অধ্যাপক ডক্টর আব্দুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেসকে প্রধান নির্বাচন কমিশনার করে 13 সদস্যের এই কমিশন রোডম্যাপ ও নির্বাচনের যাবতীয় ব্যবস্থা নেবে। এর আগে চাকসুর কেন্দ্রীয় সংসদে 23টি ও হল সংসদে 9টি পদ রেখে গঠনতন্ত্র পুনঃপ্রণয়ন করা হয়। সবশেষ চাকসু নির্বাচন হয় 1997 সালে। এরপর দীর্ঘ 28 বছর পর হলেও ছাত্র সংসদ নেতৃত্ব পায়নি বিশ্ববিদ্যালয়টি। পরবর্তীতে পরিস্থিতি গেল কয়েক মাস বিভিন্ন ছাত্র সংগঠন নির্বাচনের দাবি জানায়। রাজধানীর ফার্মগেটে মেট্রো রেলের পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালাম আজাদের দাফন সম্পন্ন হয়েছে। সকালে শরীয়তপুরের নড়িয়ার মুক্তারের চর পূর্ব মোড়াগাছা দাখিল মাদ্রাসা মাঠে দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়। পরে নড়িয়া মসজিদের কেন্দ্রীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। পুরো এলাকায় তৈরি হয় শোকাবহ পরিবেশ। এর আগে রোববার রাত 10টায় নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জের নতুন আইলপাড়া বাইতুল ফালাহ জামে মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সিদ্দিরগঞ্জের পাঠানটুলি এলাকায় স্ত্রী ও 2 সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকতেন আবুল কালাম আজাদ। মেট্রো রেলে মানহীন
বিয়ারিং প্যাড ব্যবহার করা হয়েছে, যা নির্মাণ কাজের সময় বুয়েটের ল্যাব পরীক্ষায় প্রমাণিত হয়েছিল বলে দাবি করেছেন ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার বিকেলে সংবাদ সম্মেলনে বুয়েট শিক্ষার্থীরা বলেন, মেট্রো রেল ঘিরে দুর্নীতির কালো ছায়া রয়েছে। নিয়োগ, টেন্ডার, মালামাল ক্রয়, রক্ষণাবেক্ষণ ও সিন্ডিকেটের কারণে দেশের জাতীয় স্থাপনাগুলো হুমকির মুখে পড়েছে বলে দাবি তাদের। আগামী 7 নভেম্বরের মধ্যে ডিপ্লোমা ও বিএসসি প্রকৌশলীদের মধ্যে সৃষ্ট সংকট সমাধানে অগ্রগতি না হলে দাবি আদায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। বিয়ারিং প্যাড খসে পড়ে কীভাবে মানুষ মারা যাচ্ছে, কেন? কারণ হলো দুর্নীতি। নিয়োগে দুর্নীতি, টেন্ডারে দুর্নীতি, মালামাল ক্রয়ে দুর্নীতি, দায়িত্বে গাফলতি, ফিল্ড লেভেলে প্রপার এক্সিকিউশন না হওয়া, যেই বিষয় বোঝে না তাকে সেই বিষয়ে দায়িত্বে রাখা সহ অসংখ্য অনিয়ম। আগামী 7ই নভেম্বরের মধ্যে আমাদের সেই প্রস্তাবিত রিপোর্টের ভিত্তিতে সরকারের অগ্রগতি আমরা দেখতে চাই। সেটা না হলে আমরা আমাদের 3 দফা দাবি আদায়ে কঠোর কর্মসূচির দিকে ধাবিত হতে বাধ্য হব। মেট্রো রেল ও ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের মান ঠিক রাখা ও রক্ষণাবেক্ষণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। শুনানি মঙ্গলবার। আইনজীবী আব্দুল্লাহ আল মামুনের হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট করেন। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হোসেনের হাইকোর্ট বেঞ্চে রিটের শুনানি হবে। রিটে মেট্রো রেলের রক্ষণাবেক্ষণ সঠিকভাবে তদারকির জন্য একটি উচ্চমানের কমিটি গঠনের নির্দেশনা চেয়েছেন। একই সঙ্গে ফ্লাইওভারের রক্ষণাবেক্ষণের নির্দেশনা চাওয়া হয়েছে। রিটে বিগত দিনে যেসব দুর্ঘটনা ঘটেছে তার একটি চিত্র উচ্চ আদালতের শুনানিতে তুলে ধরার কথা রয়েছে বলেছেন আইনজীবী। ফার্মগেটে মেট্রোর বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম নামে একজন নিহত হন, আহত হন 2 জন। এই ঘটনার প্রেক্ষিতে রিট দায়ের করা হয়েছে। রিটে যেটা চেয়েছি, আমাদের রুলে 3টা বিষয় আমরা চেয়েছি। একটা হচ্ছে এখানে যে বেয়ারিং প্যাডটা ছিল, এই বেয়ারিং প্যাডটার গুণগত মান নিশ্চিতকরণ হয়েছে কিনা সেটার উপরে আমরা রুল প্রেয়ার করেছি। এবং এটার সঙ্গে এই বেয়ারিং প্যাড এবং মেট্রো রেল এবং হলো সারা ঢাকা শহরের যে ফ্লাইওভারগুলো আছে, ফ্লাইওভারের যে রক্ষণাবেক্ষণ আছে, এই রক্ষণাবেক্ষণের কোনো অবহেলা আছে কিনা এবং এই অবহেলাজনিত কারণে এই ঘটনা, এই ট্র্যাজেডি হয়েছে কিনা সেটার উপরে আমরা রুলের প্রেয়ার করেছি। এবং পাশাপাশি এখানে যে এই রক্ষণাবেক্ষণের যে জবাবদিহিতা সেটার স্বচ্ছ প্রক্রিয়া আছে কিনা সেটার উপরেও আমরা রুলের প্রেয়ার করেছি। মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় দগ্ধ শিক্ষার্থী নাভিদ নেওয়াজকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। সোমবার সকালে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। নাভিদের শরীর 45% দগ্ধ হয়েছিল। সে স্কুলের 7ম শ্রেণীর শিক্ষার্থী। ছাড়পত্র দেওয়ার পর গণমাধ্যমের মুখোমুখি হন হাসপাতালের পরিচালক নাসির উদ্দিন। জানান, হাসপাতালটি আরও জনমাধ্যম করা হবে। মাইলস্টোন অগ্নিকাণ্ডে এই হাসপাতালে আর মাত্র 5 জন রোগী চিকিৎসাধীন রয়েছে উল্লেখ করে তিনি বলেন, আগামী 1 সপ্তাহের মধ্যে বাকিরাও চিকিৎসা শেষ করে বাড়ি ফিরে যাবে। আমাদের এই হাসপাতালের কর্মকাণ্ডকে যাতে আসলেই জনবান্ধবভাবে নিয়ে যেতে পারি, হ্যাঁ, তার জন্য যে সমস্ত যদি আমাদের কোনো দিকে কোনো দুর্বলতা থাকে সেগুলো পজিটিভ ওয়েতে আপনারা আমাদের কাছে যদি তুলে ধরেন, তাহলে আমরা চেষ্টা করব সেই জিনিসগুলোকে, সেই ভুল ত্রুটিগুলোকে সমাধান করে আরও ভালো সার্ভিস দেওয়ার জন্য। আমাদের কাছে এই মুহূর্তে নাভিদ চলে যাওয়ার পরে আর 5 জন পেশেন্ট থাকবে। তাদের অবস্থা আলহামদুলিল্লাহ সবার অবস্থাই ভালো, হ্যাঁ, সবাই চলে যাবে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে দালাল চক্রের 11 সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় গ্রেপ্তারকৃতদের 20 দিন করে কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকাল থেকে কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় মেডিকেলের বিভিন্ন অংশ থেকে প্রথমে 14 জনকে আটক করে র্যাব। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে 11 জনকে কারাগারে পাঠানো হয়। পরে জেলা প্রশাসক জানান, দীর্ঘদিন ধরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের হয়রানি ও প্রতারণার ঘটনা ঘটেছে। মেডিকেল কলেজের দালাল শূন্যের কোটায় আনতে ও শৃঙ্খলা ফেরাতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মন্থা ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। কাল সন্ধ্যা নাগাদ এটি ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করবে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। তবে বাংলাদেশে এর খুব একটা প্রভাব পড়বে না বলে জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া অফিস। এক বার্তায় আবহাওয়াবিদ এস.এম. কামরুল হাসান বলেন, ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূল থেকে অনেক দূরে, ফলে এদিকে বাতাস কম। তবে মঙ্গলবার দেশের উপকূলীয় অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি রাত থেকে দেশ জুড়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই অবস্থায় জেলেদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উপকূলীয় অঞ্চলে আপাতত দুই দিন বাড়ার সম্ভাবনা কম, তবে ওটা ল্যান্ডে ওঠার পরে আপনার ল্যান্ডের উপর দিয়েই দুর্বল হয়ে লো প্রেসার হিসাবে আপনার বিশেষে আমাদের উত্তরাঞ্চল সাইক্লোনটা আসলে যেখান থেকে ক্রস করবে সেটা আমাদের উপকূল থেকে বেশ দূরে, যার জন্য প্রভাবটা ঠিক ওইভাবে আমাদের উপকূলে আসবে না। চীনের জিংজিয়াং বন্দর থেকে প্রথমবারের মতো যাত্রা শুরু করেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ এমভি বাংলাদেশ প্রগতি। সোমবার সকাল 10টায় চীনের জিংজিয়াং ইন্টারন্যাশনালের বার্জ থেকে প্রথম বাণিজ্যিক যাত্রা শুরু করে জাহাজটি। বিএসসির বহরে যুক্ত হয় জাহাজের পণ্য পরিবহন সক্ষমতা ৬৩,৫০০ টন। জাহাজটি ১৯৯ মিটার লম্বা, ৩৩ মিটার প্রস্থ ও ১৮ মিটার গভীরতর। বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমান্ডার মাহমুদুল মালিক জানান, নিজস্ব অর্থায়নে $৩৮ মিলিয়ন জাহাজটি ক্রয় করা হয়েছে। নির্মাণের পর আন্তর্জাতিক সব নিয়ম ও আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হয়, যেটি আন্তর্জাতিক সমুদ্র সীমায় লাল সবুজের পতাকা বহন করবে। এতে দেশে বিদেশে সরকারি পণ্য পরিবহন সক্ষমতা আরও বাড়ল। এই জাহাজ থেকে বছরে ১০০ কোটি টাকা আয়ের সম্ভাবনা দেখছে সরকার। সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ২০২২ সাল থেকে এখন পর্যন্ত ৩ লাখ কেজির বেশি সামুদ্রিক প্লাস্টিক রিসাইকেল করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন ও কক্সবাজার জেলা প্রশাসন। কক্সবাজারের সমিতি পাড়ায় আয়োজিত প্লাস্টিকের বিনিময়ে বাজার কর্মসূচিতে এই তথ্য জানান জেলা প্রশাসক ও বিদ্যানন্দ কর্তৃপক্ষ। সমুদ্রের প্লাস্টিক দূষণ প্রতিরোধ কর্মসূচির আওতায় সকাল 10টায় দিনব্যাপী প্লাস্টিক এক্সচেঞ্জ কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক। সেখানে 500 প্রান্তিক পরিবার প্লাস্টিক জমা দিয়ে খাদ্যদ্রব্য কেনার করার সুযোগ পেয়েছেন। প্রায় 19 ধরনের নিত্যপণ্যের সুপার শপ সাজিয়ে বসে বিদ্যানন্দ ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা, যেখানে 1 কেজি প্লাস্টিক দিয়ে পাওয়া যায় 6টি ডিম, 1 কেজি প্লাস্টিকে 1 কেজি চাল, 5 কেজি প্লাস্টিকে 1 লিটার তেল সহ বিভিন্ন জিনিস। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। এশিয়া সফরে মালয়েশিয়ার পর জাপান গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিমানবন্দরে তাকে স্বাগত জানালো জাপানের মন্ত্রী পরিষদের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সেখান থেকে টোকিওর ইম্পেরিয়াল প্যালেসে পৌঁছালে ট্রাম্পকে স্বাগত জানান জাপানের সম্রাট নারুহিতো। এরপর দুজনে হাসি মুখে শুভেচ্ছা বিনিময় করেন। মঙ্গলবার দেশটির প্রথম মহিলা প্রধানমন্ত্রী সানায়ে তাকাইসির সঙ্গে সাক্ষাৎ করবেন ট্রাম্প। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের $550 বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে জাপান। সফরে মার্কিন সেনা এবং জাপানি ব্যবসায়ী নেতাদের সঙ্গেও বৈঠক করবেন তিনি। এশিয়ার 3 দেশ সফরে তার দ্বিতীয় গন্তব্য ছিল জাপান। সাতচল্লিশতম আসিয়ান শীর্ষ সম্মেলনে দক্ষিণ পূর্ব এশিয়ার 4 দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিরল খনিজ রপ্তানিতে চীনের কড়াকড়ি, বাণিজ্য ঘাটতি মোকাবিলা ও সরবরাহ সচল রাখতে দক্ষিণ পূর্ব এশীয় অংশীদারের সঙ্গে একাধিক চুক্তিতে স্বাক্ষর করেছেন তিনি। এক বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে, নতুন চুক্তি অনুযায়ী মালয়েশিয়া, থাইল্যান্ড ও কম্বোডিয়া থেকে যুক্তরাষ্ট্রের আমদানি করা পণ্যের উপর 19% শুল্ক বহাল রাখবে। তবে কিছু পণ্যের ক্ষেত্রে এই শুল্ক ধীরে ধীরে শূন্যে নামিয়ে আনার আশ্বাসও দেওয়া হয়েছে। এছাড়া ভিয়েতনামের সঙ্গে একই ধরনের বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। যৌথ সামরিক প্রশিক্ষণ পরিচালনার জন্য মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ ত্রিনিদাদ ও টোবাগোর নৌবন্দরে নোঙর করেছে। ত্রিনিদাদ ও টোবাগোর মার্কিন দূতাবাস এক বিবৃতিতে জানায়, 2 দেশের মধ্যে সামরিক সহযোগিতামূলক সম্পর্ক বাড়াতে আগামী 4 দিন পোর্ট অফ স্পেনে অবস্থান করবে যুদ্ধজাহাজ। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগটিকে ভালোভাবে নেয়নি ভেনেজুয়েলা। প্রতিবেশী রাষ্ট্র ত্রিনিদাদ ও টোবাগোর সঙ্গে মিলে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সামরিক সংঘাত ঘটাতে চাচ্ছে বলেও
অভিযোগ দেশটির সরকারের। এছাড়া কারাকাস জানায় মার্কিন গোয়েন্দা সংস্থার সরাসরি তথ্যের মাধ্যমে তারা ক্যারিবীয় অঞ্চল থেকে একদল ভাড়াটে সৈন্যকে আটক করেছে, যাদের লক্ষ্য ছিল ভেনেজুয়েলার নৌবহরের উপর মিথ্যা অভিযোগে হামলা চালানো। মাদকের চোরাচালানকে কেন্দ্র করে উত্তপ্ত কারাকাস ওয়াশিংটন সম্পর্ক। এর জেরে চলতি মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় গোপন অভিযান পরিচালনার সিআইকে অনুমোদন দেয়। পাঁচ বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর ভারত ও চীনের মধ্যে আবারও সরাসরি ফ্লাইট চালু হয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, ইন্ডিগোর একটি ফ্লাইট কলকাতা থেকে 180 জন যাত্রী নিয়ে সোমবার চীনের ওয়াংজুতে অবতরণ করে। এর আগে রোববার ভারতীয় সেনা দূতাবাসের মুখপাত্র ইউজিং ফ্লাইট চালুর বিষয়টি নিশ্চিত করেন। সাংহাই নয়াদিল্লি রুটে ফ্লাইট চালু হবে আগামী 9 নভেম্বর থেকে। এই রুটে প্রতি সপ্তাহে 3টি ফ্লাইট চলাচল করবে বলে জানা গেছে। এই পদক্ষেপকে এশিয়ার এই দুই বড় রাষ্ট্রের মধ্যে সম্পর্ক পুনঃস্থাপনের প্রতীক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। 2020-এ করোনা মহামারীর প্রাদুর্ভাব শুরুর পর দুই দেশের মধ্যে ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়। এরপর হিমালয় সীমান্তে গালওয়ান উপত্যকায় ভারতীয় চীনের সেনাদের সংঘর্ষের জেরে এতদিন পর্যন্ত বন্ধ ছিল ভারত ও চীনের সরাসরি ফ্লাইট। অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাসরত ভারতের 50 নাগরিককে দিল্লিতে ফেরত পাঠিয়েছে ওয়াশিংটন। ভারতীয় পুলিশ বিভাগের বরাতে ইন্ডিয়া টুডে জানায়, রোববার তাদেরকে বহনকারী বিমান দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে অবতরণ করে। এ সময় তাদের হাতকড়া ও পায়ে বেড়ি পরানো ছিল। তারা সবাই হরিয়ানা রাজ্যের নাগরিক। বিমানবন্দর থেকে তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়, পরে সেখান থেকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। হরিয়ানা পুলিশ জানায়, এরা সবাই দক্ষিণ ও মধ্য আমেরিকার মানব পাচারের অন্যতম ডানকি রুট ব্যবহার করে যুক্তরাষ্ট্রে আশ্রয় নিয়েছিল। ট্রাম্প প্রশাসনের অভিবাসন বিরোধী পদক্ষেপের অংশ হিসেবে জানুয়ারি থেকে এখন পর্যন্ত 2000-এর বেশি ভারতীয় নাগরিককে ভারতে ফেরত পাঠানো হয়েছে। তৃতীয়বারের মতো মন্ত্রিসভা সম্প্রসারণ করল নেপালের অন্তর্বর্তী সুশীলা কার্কির সরকার। এবারও যুক্ত হলেন তরুণদের মধ্যে জনপ্রিয় এমন দুই নেতা। সুদেশ শর্মা গৌতম স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, আর কেবল গুপ্তা সামলাবেন যুব ক্রীড়া মন্ত্রণালয়। রাষ্ট্রপতি রামচন্দ্র ফিউডেলের কাছ থেকে শপথ নিয়েছেন তারা। এ নিয়ে নেপালের অন্তর্বর্তী সরকারের মন্ত্রীদের সংখ্যা 10 জনে দাঁড়িয়েছে। সুশীলা কার্কি আগে জানিয়েছিলেন তার মন্ত্রিসভা 11 জনের মধ্যে সীমাবদ্ধ থাকবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞার জেরে জেনজিদের আন্দোলনের মুখে গত 9 সেপ্টেম্বর নেপালে কেপি শর্মার সরকারের পতন হয়। চীন ও যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির কাঠামোতে রাজি হওয়ার পর বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম। সোমবার ব্যারেল প্রতি ব্রেন্ট ক্রুড তেলের দাম 0.7% বেড়ে দাঁড়িয়েছে 66.4 মার্কিন ডলারে। অর্থাৎ রোববারের তুলনায় প্রতি ব্যারেল তেলের জন্য গুনতে হচ্ছে অতিরিক্ত 47 সেন্ট। এছাড়াও 0.75% বেড়েছে ওয়েস্ট টেক্সাস ক্রুড তেলের দাম। যদিও গেল সপ্তাহে তেলের বাজারে গুরুতর দর বৃদ্ধির রেকর্ড করা হয়। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার উপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করায় ব্রেন্ট ক্রুডের দাম এক লাফে বেড়ে যায় 8.9%। মূলত রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আর চীন যুক্তরাষ্ট্র সম্পর্কের বরফ কিছুটা গলতে শুরু করায় বাজারে তেলের চাহিদা বাড়ছে। রয়টার্সের দাবি, এই কারণে তেলের দাম কিছুটা ঊর্ধ্বমুখী। বিশ্ববাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। সোমবার 2.6% কমে আউন্স প্রতি সোনার নতুন দাম দাঁড়িয়েছে 4005 মার্কিন ডলার। রয়টার্স জানিয়েছে, চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির সম্ভাবনা তৈরি হয় বিশ্ববাজারে কমতে দিকে এই সোনালী ধাতু। এর আগে গেল 20 অক্টোবর স্বর্ণের দাম ইতিহাসের রেকর্ড আউন্স প্রতি 4381 ডলারে পৌঁছেছিল। এরপর তা প্রায় 5% কমে। বিশ্লেষকরা বলছেন, ভূ রাজনৈতিক অনিশ্চয়তা, অর্থনৈতিক চাপ, সুদের হার কমানোর প্রত্যাশা এবং বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের স্বর্ণ ক্রয়ের প্রবণতা চলতি বছরে বিশ্ববাজারে ওঠানামা করছে সোনার দাম। এদিকে আন্তর্জাতিক বাজারে রূপার দাম 2.3% কমে আউন্স প্রতি দাঁড়িয়েছে প্রায় $47.5 ক্যাটাগরি 5 মাত্রার হারিকেন মেলিসা সোমবার মধ্যরাতে বা মঙ্গলবার ভোরে
ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের উপকূলে আঘাত হানতে পারে। জামাইকার কিংস্টন থেকে হারিকেনটি এখন প্রায় 145 মাইল দূরে অবস্থান করছে। যদিও এখন অনেকটা ধীর গতি, ঘন্টায় 7 কিলোমিটার গতিতে এগিয়ে আসছে হারিকেনটি। এর মধ্যে জামাইকাতে প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে। উপকূলে আছড়ে পড়ার পর বাতাসের গতিবেগ থাকতে পারে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 230 কিলোমিটার। আবহাওয়াবিদরা পূর্বাভাস দিয়েছেন হারিকেনের প্রভাবে জামাইকার কিছু অংশে প্রায় 40 ইঞ্চি পরিমাণ বৃষ্টিপাত হতে পারে। মাছ ধরার নৌকাগুলোকে তীরে ফিরিয়ে আনা হয়েছে। মঙ্গলবার রাতে হ্যারিকেনটি উত্তর দিকে অগ্রসর হয়ে পূর্ব কিউবার উপর দিয়ে অতিক্রম করবে। নভেম্বরে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভারত সফর করবে দক্ষিণ আফ্রিকা। আসন্ন এই সিরিজের জন্য স্কোয়াডে ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। দলে ফিরছেন নিয়মিত অধিনায়ক টিম্বা বাবুমা। উরুর চোটে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের দলে ছিলেন না বাবুমা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত সিরিজটি 1-1 ব্যবধানে ড্র হয়। বাবুমাকে সুযোগ দিতে সেই সিরিজের দল থেকে বাদ পড়েছেন ডেভিড বেডিংহ্যাম। পয়েন্ট টেবিলে এগিয়ে থাকতে ভারতের বিপক্ষে সিরিজটি দক্ষিণ আফ্রিকার জন্য গুরুত্বপূর্ণ। এর আগে পাকিস্তানের বিপক্ষে 3টি করে ওয়ানডে ও টি20 ম্যাচের সিরিজ খেলবে প্রোটিয়ারা। তবে সাদা বলে না খেললে দক্ষিণ আফ্রিকা এ দলের হয়ে ভারত সফর করে নিজেকে ঝালিয়ে নেবেন বাবুমা। 14 নভেম্বর কলকাতায় শুরু হবে প্রথম টেস্ট। অভ্যন্তরীণ রক্তক্ষরণজনিত জটিলতায় সিডনির একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন ভারতের ওয়ানডে দলের সহ অধিনায়ক শ্রেয়াস আয়ার। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে চোট পেয়েছিলেন তিনি। সিডনিতে সিরিজের শেষ ম্যাচে ক্যাচ নিতে গিয়ে পাঁজরের আঘাত পান আয়ার। প্রাথমিক চিকিৎসা শেষে অসুস্থতা বোধ করলে তাকে হাসপাতালে নেওয়া হয়। এরপরই তার শরীরে অভ্যন্তরীণ রক্তক্ষরণের বিষয়ে নিশ্চিত হন চিকিৎসকরা। সম্ভাব্য জটিলতা এবং সংক্রমণ হার এড়াতে তাৎক্ষণিকভাবেই আয়ারকে আইসিইউতে নেওয়া হয়। বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছেন তিনি। ভারতের একাধিক গণমাধ্যমের ভাষ্য, দ্রুত হাসপাতালে নেয়ার সুবাদে জটিল পরিস্থিতি এড়াতে পেরেছেন শ্রেয়াস আয়ার। সিডনির এই হাসপাতালেই আগামী কয়েক সপ্তাহ পার করতে হবে ভারতের এই মিডল অর্ডার ব্যাটারকে। পিঠের চোটের কারণে পার্থে প্রথম অ্যাশেজ টেস্ট থেকে আনুষ্ঠানিকভাবে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্স। তবে এই সপ্তাহে বোলিং অনুশীলনে ফেরার কথা রয়েছে ওডিআই অলরাউন্ডারের, যাতে দ্বিতীয় টেস্টের আগে পুরোপুরি ফিট হতে পারেন তিনি। কামিন্স সেই প্রথম টেস্টটি খেলতে পারবেন না তা আগে অনুমান করা গিয়েছিল। সেপ্টেম্বরে কোমরে ইনজুরি ধরা পড়ে এবং ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে করেই অস্বস্তিতে ভুগছিলেন এই অস্ট্রেলিয়ান। এখন দেখার বিষয় অনুশীলনে ফেরার পর তার কতটা উন্নতি করতে পারেন কামিন্স। যদি উন্নতি না করতে পারেন তাহলে ব্রিসবনের দ্বিতীয় টেস্টেও ফেরা হবে না তার। পার্থের প্রথম অ্যাশেজ টেস্টটি শুরু হবে 21 নভেম্বর। ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে থাইল্যান্ডের নারী দলের বিপক্ষে 5-1 গোলের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশের মেয়েরা। এ নিয়ে থাইল্যান্ডের নিজেদের 2 ম্যাচে হার দেখেছে পিটার বাটলারের শিষ্যরা। ম্যাচের মাত্র দ্বিতীয় মিনিটেই গোল হজম করে পিছিয়ে পড়ে বাংলাদেশ। থাই অধিনায়ক সাওয়ালক অফসাইড টফ আর বেঙ্গে গোল করে দলকে এগিয়ে নেন। 23 মিনিটে আবারও রক্ষণের ভুলে গোল আদায় করে নেয় থাই নারীরা। 29 মিনিটে শামসুন নাহার 1 গোল আদায় করলেও 34 মিনিটে 3-1 গোলের লিড নেয় থাইল্যান্ড। বিরতির পরও নিজের গোলের ক্ষুধা অব্যাহত রাখে স্বাগতিক নারীরা। 54 মিনিটে মেডিসন ব্যবধান করে 4-1 আর 57 মিনিটে সওয়ালকে ফাউল করে পেনাল্টি হজম করে বাংলাদেশ। স্পট কিক থেকে জিরা পরান গোল করে 5-1 গোলের বড় হার নিশ্চিত হয় বাংলাদেশের। 8 থেকে 14 নভেম্বর 24তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হলেও মাত্র 4 দিন জাতীয় স্টেডিয়াম ব্যবহার করতে পারবে ফেডারেশনটি। বাকি ম্যাচগুলো আর্মি স্টেডিয়ামে করার প্রক্রিয়া চলমান বলে জানিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ। আমরা ওয়ার্ল্ড আর্চির সাথে এবং আমাদের যে ইভেন্ট ম্যানেজার, যিনি কম্পিটিশন ম্যানেজার এবং রেজাল্ট ম্যানেজার, ওনার সাথে আলাপ করে আমরা যাতে 12টার মধ্যে খেলাটা শেষ করতে পারি। এর যে আমি বললাম না যে আগের দিন আমরা একটু ফ্লাড লাইটের ইয়েটা চাবো, আমরা প্রভিশনটা রেখেছি দৈব দুর্বিপাকে যদি সময় বেশিও লেগে যায় আমরা ওদের বলে ফ্লাড লাইট যেহেতু অত্যাধুনিক আছে, আমরা খেলাটা আরও 1 ঘন্টা 2 ঘন্টা ফ্লাড লাইটে, যেহেতু সূর্য আগে একটু অস্ত যায়, আমরা সব রকম প্রিকশন নিয়েছি যাতে ফুটবল খেলাতে
কোনো বিঘাত না ঘটে। শেষ করছি এখন সার্দিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন, ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/echontv।